আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না, কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক? সুস্মিতা সাহার বাড়িতে দেখুন, আমরা গত কয়েকদিন ধরে অবগত হয়েছি এএসপি পলাশ সাহা তার সুইসাইড এবং সুইসাইড নোট আসলে কি লেখা ছিল আমরা সবাই পড়েছি, আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তো তার ওয়াইফ, আজকে তার সাথে আমরা সরাসরি কথা বলবো, কারণ যতগুলো ঘটনা প্রচার হয়েছে, যতগুলো কথা ঘুরছে, তো এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত, কতটা সত্যি, আমরা পলাশ সাহার মায়ের কথা শুনেছি, তার স্টেটমেন্ট নিয়েছি। আমরা এবার তার ওয়াইফের, যেহেতু একটা বাড়িতে 3 জন মানুষ থাকতেন, এই 3 জনের বন্ডিংটা কেমন ছিল, আজকে পলাশ সাহাকে কেন সুইসাইড করতে হলো, আজকে এত অল্প বয়সে বিয়ে হয়ে কেন আজকে তাকে লাল টিপ না করে সিধি সাদা করে কেন তাকে একটা সাদা ওড়না পরে আজকে ঘুরতে হচ্ছে, এই কথাগুলো শুনবো। আপনার নাম? আপনার নাম? সুস্মিতা সাহা। কি হয়েছে আসলে? আচ্ছা, আপনি একটু আমাকে বলুন যে আপনার হাজবেন্ডের, দেখুন অবশ্যই আপনার হাজবেন্ড বা সে সুইসাইড করেছে এটা কাম্য নয়, কিন্তু সংক্ষেপে একটু যদি বলেন যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তাকে সুইসাইড করতে হলো? প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল সে। মানসিক অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল, দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে, কোনো অশান্তি? আমার আর আমার হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনোই ঝামেলা হয় নাই। তাহলে আপনার কোনোই সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই। বিয়ের প্রথম দিকে 1-2 বার হলেও সেটা খুব সামান্য, যেটা সব ক্ষেত্রেই হয়। স্বাভাবিকভাবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে 6 মাস 1 বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় না আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না। তাহলে সুইসাইড করার মতো এরকম একটা ঘটনা এরকম এসে গেল, এটা কেন হয়েছে আপনার দৃষ্টিতে? আমার শাশুড়ি মা, সে প্রথম থেকেই আমারকে চাইতো না বা আমাকে পছন্দ করতো না, বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ, বিয়ে হবে, বিয়ের পরে বাচ্চা নিবে, বউ থাকবে সংসার, আর বাচ্চা নিয়ে সে তার বাচ্চাকে নিয়ে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে সে থাকবে। সেই যে 34-35 বছর বয়স আমার হাজবেন্ডের, সেই 2.5 বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম 26 দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা, বাসা দেখতে যে সময়টা লেগেছিল, সেটাই শুধু সময়টা লেগেছে। 26 দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড নিয়ে আসছে, সাথে নিয়ে আসার কথা ছিল, বাট বাসা পায় নাই খুঁজে। ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে। বাট ওই 26 দিন থেকে আমি এই 2.5 বছরে প্রত্যেকটা দিন, একটা দিন সকালেও আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই। সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার, যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো, অথচ ঘরে কিন্তু আমরা মাত্র 3টা মানুষ। সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত, আর আমি আমার হাজবেন্ডটার ব্রেকফাস্ট করতেও পারতাম না, সে আমাকে করতেই দিত না। আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করবো, আমার হাজবেন্ডকে আমি একটা পদ একদিন রান্না করে খাবো, কজ আমি তো জব হোল্ডার না, আমি স্টুডেন্ট, আমি নতুন বিয়ে করেছি, আমার স্বপ্ন ছিল, শখ ছিল, আমার শখ ছিল। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না, কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক, ভালো না থাকুক? এটা এটা আমি কোনো সমস্যা কি আসলে? আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে, শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত। আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম। আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে, তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম। অথচ আমরা ঘরে মাত্র 3টা মানুষ। সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য, জাস্ট ওই কটা চাউলই নিত, আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা 3টা মানুষ মাত্র। আর নতুন বউ আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ, সে বয়স্ক মানুষ, সে 3টা মানে 5-6টা মানুষের রান্না করতেছে এমন না, সে বয়স্ক মানুষ, সে মাত্র 3টা মানুষের জন্য, একটা মানুষের জন্য রান্না করতেছে, আর বাকি 2টা মানুষের জন্য কয়েকটা চাউল নিলে সে। এমন আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমার এই যে আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে, ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে, আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো না না, দেখুন এটা আসলে অবশ্যই কেউ, এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল, পরে আমি শুকিয়ে গেছে অলরেডি, শুকিয়ে গেছে, আমার হাত মোড়ানো ছিল। মানে আমার হাজবেন্ড, আমি যাতে তার মা আমাকে হিট করতেছে, আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি, মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি, সেজন্য আমার মানে সে বয়স্ক মহিলা ছিল, আমার হাজবেন্ড ভাবছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে, আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে, সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরেছিল। অথচ সে তার মাকে একবার বলে নাই যে মা তুমি ওকে এভাবে মেরো না,
সে আমার হাত ধরে রাখছে। তো পরে আমি কি করলাম, আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো, আমার চুল টানতে টানতে মাথা, যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ব্যথা হয়ে গেল, চুল ছিঁড়ে যাচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোপার মধ্যে থেকে, যে এটা টানলে যেটা হয়। তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট, আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল, আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে, হ্যাঁ সেভ করার জন্য করলাম। তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো, আর আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে, মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে, আর ওদিকে ছিল দেওয়াল। তো আমার হাজবেন্ডকে আমি, যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে, আমি জাস্ট, আমার ভাই হয়ও, আমার হাজবেন্ডের এইখানে হাত দিছি, কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না, মাথা যে লাগবেই, সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে। এর মধ্যে আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম, আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন, মানে এত মারামারির পর্যায়ে চলে গেছে মাত্র এইটুকু সময়, এত কেন, এত কিছু, এত এরকম একটা আচ্ছা তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয়। আগের দিন আমার হাজবেন্ড, মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না, টাটা বা বাই দেওয়া, যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায়, সেটা পারতো না, একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের ওয়াইফকে দেখুন, একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা, যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না, আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পরে তাকে একটি স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না। শুধুমাত্র আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি, আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে, আমাদের ঘরে মেয়ে রয়েছে, তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত, বা কি হলে একটা ছেলে, একজন পুলিশ অফিসার, সে অনেক বেশি তার মনের জোর হয়, সে জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, কতটা সে মেন্টাল স্ট্রেস নিয়ে, কতটা ডিপ্রেশন থেকে সে সুইসাইড করেছে। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো। আমি যখন তাকে বলতাম, সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি, তাহলে মাকে বলি মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা, সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে, তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে? আমার হাজবেন্ডের কথা ছিল ওটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম, সে বলেই দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না। কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই, সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত। আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই, বলতো না, বাসার বউ, নতুন বউ, ছাদে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, আমরা চলে আসবো হেঁটে যেতে। তো ওই দিনকে সে আমাকে টাটা দিল, তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে, ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না, সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল, আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা, ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম। আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয়, তাহলে ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের, যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে। তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে, বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু। আমি তো অ্যাজ ইউজুয়াল, আমি 2.5 বছর ধরে দেখতেছি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না, তাকে খুব প্রেশার দেয় তার মা, মানে বলতে চায় না, সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে। যেটা আসলে আপনাদের একটা কমন হাজবেন্ড ওয়াইফের কমন প্রবলেম, যেখানে ওয়াইফ রাগ করে থাকে হাজবেন্ডকে পরে, তুমি আজকে কেন আমাকে বাই করলে না, তুমি কেন, সেখানে সেই জায়গাটা সেই কাজটা তার মা করছে, হ্যাঁ সে মুখ ফুলিয়ে রয়েছে তার ছেলের প্রতি। না সে তো তাকে বাই করে না এমন না, আমাকে বাই করছে কেন, ছেলের বউকে কেন বাই করছে, এটার জন্য তার রাগ। অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎই বাই করছে যে মা আমি আসি, তুমি সাবধানে থেকো, রেস্ট নিয়ে পুজো করতে যেও।
তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো, কিন্তু আমাকে সে বলে নাই। পরে আমাকে সে বলতেছে, আমি যখন ফোন দিয়ে জানতে চাইলাম যে কি জানতে পারছো, তোমার মা কেন রাগ করলো, আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল, সে তোমাকে খাইয়ে দিল। 2.5 বছর ধরে আমার স্বামীকে, আমার 34-35 বছর বয়স স্বামীকে সে তার 12 বছরের সন্তান, বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে? বা তার মায়ের জন্য হতো না, কখনোই না? কখনোই না। এটা খুবই কমন বিষয় নাকি? আনলাম একটা খাবার, আমার ওয়াইফকে খাইয়ে দিলাম, কখনোই না। আপনি আপনার হাজবেন্ডকে খাইয়ে দিলেন? কখনোই না, তার মায়ের জন্য হতোই না। আর খাবার, সে তো তার মাকে মিথ্যা বলে না, কখনোই বলে না। সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে, তার মা সহ্য করবে নাকি? কখনোই না। ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না। একবার বলছে যে বা আজকে রান্নাটা তো ভালো হয়েছে, তার মা খাইলই না। সে খাওয়ার সময় থেকেই রাগ, মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল। পরে সে তার মা, যে ঘরের রুমে দরজা আটকাই দিল, সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে, কি সমস্যা হইলো। সে বলতেছে এত বলার কি আছে, ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক, ভালো রান্না করবে না তা কি বাইরের মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন, এক মিনিট, আমি বারবার পজ দিচ্ছি এই কারণে, কারণ আজকে সুস্মিতার যেটা হয়েছে আমরা কখনো চাই না সুস্মিতা বলে কেউ সুইসাইড করুক, এটা আমরা কখনো চাই না। দেখুন, যে মায়ের ছেলেরা বা যে ওয়াইফের হাজবেন্ডরা পুলিশে চাকরি করে, তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, তারা যখন বাইরে কাজ করে তারা কিন্তু প্রচন্ড স্ট্রেসে থাকে। তো বাইরের স্ট্রেসটা বাইরে এসে বাড়িতে মানুষ কেন আসে? একটু শান্তির জন্য। সেই স্ট্রেসটা যদি রিমুভ করতে না পারে, বাড়িতে এসে আরো ডাবল স্ট্রেস নিতে হয় একটা মানুষ। অনেকে কিন্তু পলাশ সাহাকে দোষ দিচ্ছে যে ও কাপুরুষ ছিল ইত্যাদি, কিন্তু এই লোকটা কতটা স্ট্রেস সে সহ্য করবে, কতদিন সে সহ্য করবে? এর আগে, বিয়ের আগ পর্যন্ত সে একা ছিল, বিয়ের পরে যখন দুজন হয়েছে সে কিন্তু দুজনকেই ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা সে দেখাতে পারছে না তার ওয়াইফের প্রতি। একটা ওয়াইফের যে এক্সপেকটেশন তার হাজবেন্ডের প্রতি, কিন্তু সে সেটা যে ওপেনলি করবে সে পারছে না। এই কষ্টের জায়গাটা অনেক পুরুষের রয়েছে, সেই কষ্টের জায়গা থেকে আজকে সুইসাইড করেছে পলাশ সাহা, এটা আমরা মনে করি। আপনার কি মনে হয়? তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না। আমরা হানিমুনে গিয়েছি, সে সাথে যাবে, সে রাগারাগি, আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সবাজার কাটাতে পারছি। তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে, যে মা রাগ করে আছে, সে যেতেই পারলো না। আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায়, রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক, ঢাকাতে তো সবকিছু সাজানো, সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে। তো একটা পর্যায়ে বিয়ের 6-7 মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে মেইনটেইন করে চলছিলাম। ভিডিওতে দেখেছি আপনি খাইয়ে দিচ্ছেন আপনার শাশুড়িকে, হ্যাঁ, বা জড়িয়ে ধরেছেন, হাসছেন। আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম, তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি, মা তুমি খেতে আসো, মা তোমার কি এটা লাগবে, মা তোমার কি ওটা লাগবে। 6-7 মাস পর্যন্ত আমি এটা মেইনটেইন করছি। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। তো এই 6-7 মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম, একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য, এত স্যাক্রিফাইস করতেছি, তারপরেও তার মা আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা, এই জন্য ফোন দিয়েছি। অফিসে গিয়ে মাকে ফোন দেওয়ার যদি যেতে পারে, হ্যাঁ, আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরেও খাইছে নাকি, এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম। বলে তুই তো আমারে ফোন দিয়ে শুনছিস, আমার কাছে শুনলেই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা। বলে যে আচ্ছা মা ঠিক আছে, আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে। তার মা দিনের পর দিন তাকে মানে প্রলুব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে, সে ফোন দেওয়াই বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার, আমার স্ত্রী, ওকে আমি জিজ্ঞাসা করতে পারি, ও কখনো বলে নাই। আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এতটাই নত ছিল, এতটা ভদ্র ছিল, এতটা মাতৃভক্তি ছিল, যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো। আই এম সরি টু সে কি, দেখুন যারা এত অতিরিক্ত যারা মাম্মাস বয় রয়েছেন, আপনাদের দুটো অপশন রয়েছে। এরকম কিছু নিউজ কাউন্সিলিং আমাদের কাছে এসছে এর আগে যে আমার মায়ের সাথে এরকম আমার ওয়াইফ মানতে পারছে না, আমি কি করব। তো সবার জন্য আজকে সুস্মিতা রয়েছে সামনে বসিয়ে আমি এই কথাটা বলছি যে আপনার দুটো অপশন, একটা হচ্ছে আপনি বিয়ে করবেন না, অথবা আপনার দুদিকে ব্যালেন্স করা। মাকে বুঝতে হবে সে বিয়ে করেছে, মাকেও ছাড় দিতে হবে, ওয়াইফকেও ছাড় দিতে হবে। দুদিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন, সুইসাইড কিন্তু সমাধান নয়। আজকে ও একা হয়ে গেছে। আপনার শাশুড়ির আর আপনার কয়টা ছেলে মেয়ে? আমার শাশুড়ির মেয়ে বড় একজন, আর আরো 2টা ছেলে আছে, আর আমার হাজবেন্ড সবার ছোট। তাহলে আপনাদের সংসারের সমস্যাগুলো হচ্ছিল, সে কেন বাকি ছেলেদের কাছে বা গ্রামে থাকলো না কিছুদিনের জন্য হলেও? বাকি ছেলেরা আমার হাজবেন্ডের মায়ের মানে আমার শাশুড়ি মায়ের এই অন্যায়গুলো মেনে নিত না। তারা ঠিকই তার মাকে শ্রদ্ধা করতো, ভক্তি করতো, কিন্তু তাদের ওয়াইফের সাথে অন্যায় হলে তারা বলতো যে মা এটা ওর অধিকার। তাহলে আমার রাত্রে তাদের যদি মাঝরাতে খেতে ইচ্ছা করতো, তাদের ওয়াইফের হাতের কোনো খাবার, একটা বড়া বা একটা চপ বা একটা ভাজা পোড়া, তাদের ওয়াইফরা ঠিকই তাকে বানিয়ে দিতে পারতো। অথচ আমি আর আমার হাজবেন্ড সন্ধ্যা 9টার পর থেকে আইসোলেটেড, মানে পুরোপুরি রুমের মধ্যে। তার মা আমার হাজবেন্ডকে 2.5 বছরে
শীতের সময় শোয়াই দিয়ে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে শোয়াই দিয়ে যেত, বাবু তুই ঘুমা, মাথায় হাত ঠাত বোলাই দিয়ে যতক্ষণ আমার হাজবেন্ড না ঘুমায় ততক্ষণ সে ঘুম পাড়ায় দিয়ে যায়। তো বলতো তুই উঠবি না, সুস্মিতা দরজা দাও, আমি আমার মতো দরজা দিয়ে রুমে চলে আসতাম। বিয়ের প্রথম যে হাজবেন্ড ওয়াইফের কোয়ালিটি টাইম কোনো কিছু ছিল না। মানে আমার শাশুড়িকে আমি নিজে আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমরা ঢাকায় শান্তিনগরে শেলটেক রহমান ভিলায় 20 তলার 18 তলায় বাসা ভাড়া নিয়েছিলাম। আমি আমার হাজবেন্ডকে নিজে বলছিলাম যে মা যেহেতু গ্রাম থেকে আসতেছে, মাকে মাস্টার বেডটা মাকেই দেওয়া হোক, অ্যাটাচড বাথরুম আছে, বড় রুম আছে, ব্যালকনি আছে, সাথে ওই রুমটা মাকে দেওয়া হোক, মা একটু অ্যাডজাস্ট করুক। আমি নিজে বলেছি আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড বললো বাহ তুমি তো ভালো, অন্য কেউ হলো তো বলতো যে মাস্টার বেড আমি নিব, কিন্তু তুমি বলছো আমার মাকে দিতে, আছে ঠিক আছে, হ্যাঁ আমার মা তো গ্রাম থেকে আসছে, আমি আমার মাকে ওই মাস্টার বেডটাই দিব। সেও দিল, আমার তো কোনো আপত্তি ছিল না। আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে পর্যন্ত দিয়েছি। আমার শাশুড়ি মার মাথা ব্যথা করলে মাথা টিপে দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, জল দিয়ে দিতাম, সবকিছু করেছি। কিন্তু উনি আপনার সাথে যেরকম করেছে, বাকি যে আপনার জায়রা আছে, বাকি 2 বউ, ওনার আর যে 2 পুত্রবধূ, তাদের সাথেও কি এরকম করতেন না শুধু আপনার সাথে? আমার মেজো জায়ের বিয়ে, আমার বিয়ে 3 মাস আগে হওয়ার কারণে আমার মেজো জা এটা ফেস করে নাই। আমার বড় জা এর সাথে 11 বছর শুনেছি ছিল, তো আমার বড় জা এটা ফেস করেছে। আমরা যতটা শুনেছি আপনার বড় জা বিয়ের এই 11 বছরে মাত্র 3 বার বাপের বাড়ি গেছে, যেতে পেরেছে মাত্র 3 বার। তো আপনার ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন ছিল বাপের বাড়ি? আমাকেও তো এই 2 বছরে মাত্র 2 বার আমার বাবার বাসায় আসতে দেওয়া। তো এই যেতে না দেওয়ার কারণটা কি? সে তার 3 ছেলেকে এভাবে মানুষ করছে, বউদের বাপের বাড়িতে যেতে দেওয়া যাবে না খুব বেশি, আর যাওয়ার কি প্রয়োজন আছে, সংসার হয়েছে নতুন, সংসার করুক, এটাই আমার শাশুড়ি মার এথিক্স, যার কারণে বাবার বাড়িতে আসাও আমার খুব সীমিত ছিল। আপনারা তো তখন চট্টগ্রামে ছিলেন যখন উনি সুইসাইড করলেন, চট্টগ্রাম পোস্টিং না? তো তারপরে যখন ওখানে গেলেন বা বডি যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, তো তখন আপনারা ওখান থেকে কিভাবে গেলেন? মানে আপনার হাজবেন্ডের বডি নিয়ে সরাসরি গেলেন নাকি আপনারা আলাদা চলে গেছিলেন গ্রামে? আমাকে গ্রামে নিতে দেওয়া হয় নাই, কারণ আমার ভাসুররা আমার হাজবেন্ডের মারা যাওয়ার খবর পেয়ে তারা ইন্টারভিউ দেওয়া শুরু করছিল। তারা আমার প্রতি তাদের যে আমার ক্ষোভটা দেখেছি আমার সাথে, হ্যাঁ আমার বড় ভাসুর, মেজো ভাসুর তো নিজে ইন্টারভিউ দিয়েছে। মেজো ভাসুরের ওয়াইফ পাশ থেকে বলতেছে যে আমার মা বাবা ভাই নাকি আমার সাথে আমার হাজবেন্ডকে প্ররোচনা দিছে আত্মহত্যার জন্য, অথচ আমার মা বাবা ভাইয়ের সাথে আমার হাজবেন্ডের কথাই হতো না। কথা হতো না? তারা গেছে কতবার আপনার বিয়ের পরে? আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় নাই। আমার 2টা ভাই মাত্র একবার গিয়েছিল, তাও বিয়ের পর আমার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য তারা গিয়েছিল। আর আমার মা বাবা কখনোই যায় নাই, কখনোই না। তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে, সেটা তারা পায় নাই, তারা যায় নাই। এই 2.5 বছর যাবত আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড আমার মা বাবাকে তাদের বাসায় অ্যালাউই করে নাই। দেখুন, আজকে আপনার কথাগুলো, আপনার এই বিষয়টা বাইরে আসার পরে কিন্তু অনেকেই তাদের কথা বলছে যে তাদেরও এরকম সমস্যা, অনেক ছেলেরা এরকম রয়েছে যে এই মা ভক্ত ছেলে বা ওয়াইফের সাথে সে টাইম কাটাতে না পারা। তো এই ক্ষেত্রে আপনি সবার জন্য কি বলবেন? দেখুন, আজকে আপনার হাজবেন্ড নেই, তাকে তো আর আমরা ফিরে পাবো না। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কিন্তু তার মা আসতে দিত না। তার মা আমাকে তার সাথে ছাড়তই না, থাকতেই দিত না। একই ফ্ল্যাটের মধ্যে আছে, তার মা তার মায়ের রুমে, আমি আমার রুমে। আমার হাজবেন্ড যদি ওয়াশরুমের জন্য আমার রুমে আসতো, তার মা সাথে সাথে ফোন, কিরে কই গেলি? আমার হাজবেন্ড সাথে সাথে আবার ওয়াশরুম করে তার মায়ের রুমে সোজা। যতটুকুন, সে তো পুলিশে ছিল, সে তো ডিফেন্সে ছিল, সে যেহেতু টাইম পায় না, দিনের বেলায় যতটুকু টাইম পাইতো তার মা তাকে আটকে রাখতো তার কাছে। তার মা তাকে খাইয়ে দিচ্ছে বা গল্প করতেছে, তার মা তাকে নিয়ে কীর্তন শুনতেছে বা টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, খবর শুনতেছে। সে তার ছেলের কাছে বলতেছে এটা কর বাবা, এটা কর বাবা, এটা কর, এটা কর, আয় বাবা এটা করি, আয় বাবা ওটা করি। আমার কাছে টোটালি আসতে দিত না। সে তার ছেলেকে নিয়ে তার রুমেই থাকতো যতটুকুন আমার স্বামী দিনের বেলায় বাসায় থাকতো। আমি আরেকটা কথা বলছি, দেখুন আমরা অলরেডি সবাই জানি যে পলাশবাবু এবং সুস্মিতার বয়সের গ্যাপ 10-এর বেশি। আমি এক্স্যাক্টলি এজটা বলছি না, কিন্তু মিনিমাম 10 বছরের গ্যাপ। একটা 20 বছরের মধ্যে বা 20-এর আশেপাশে বয়সের মেয়েরা তার চাওয়া একরকম হয়, একটা ম্যাচিউর ছেলে বা ম্যাচিউর মেয়ের চাওয়া ভাবনা কিন্তু অন্যরকম হয়। আপনি যখন একটা 20-এর আশেপাশের মেয়েকে 21-22 বা 20-এর নিচে মেয়েকে বিয়ে করবেন, আপনি যদি তার মেন্টাল হেলথ বুঝতে না পারেন, তার চাওয়াটা আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সংসারে কখনোই শান্তি হবে না। আপনি যদি সেটা না বোঝেন, হয় আপনাকে ম্যাচিউর মেয়ে বিয়ে করতে হবে, আপনাকে 25+ মেয়ে বিয়ে করতে হবে, যদি না করেন তবে তাকে তার মতো ট্রিট করতে হবে। এবার সেটা দেখে যদি পাশে হয়, আজকে কিন্তু সুস্মিতা এইভাবে কাঁদছে, আজকে এরকম ওর কাঁদার কথা নয়। ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, কোথায় পড়ছো সুস্মিতা? ও এতটাই ভেঙে পড়েছে, ও উঠতে পারছিল না বিছানা থেকে। আমরা অনেকের ইন্টারভিউ দেখেছি, এসে আমরা 1 ঘন্টা বসে রয়েছি। ও অনেক কষ্ট করে উঠে এসে এইভাবে বসেছে, তবু ওকে ধরে এনে বসাতে হয়েছে। ও সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছে না। ও এত কাঁদছে যে এরকম আজকে ওর অবস্থা।
তো দেখো কেঁদো না প্লিজ, ও অনেক ছোট, আমি ওকে প্রথম দেখা কিন্তু তবু তুমি করে বলছি, ছোট বোনের মতো। আজকে তোমার কষ্টটা অনেকগুলো মেয়ের কষ্ট। এই সুইসাইডের যে কারণ আমরা মোটামুটি বুঝে গেছি, আমরা মানে সমস্ত দর্শক বা সমস্ত বাংলাদেশ বা বিভিন্ন দেশের মানুষ। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। আমি ওনাকে বলেছিলাম যে মা একটু স্পেস দেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু সংসারটা করি, দিল না। আমার হাজবেন্ড জবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো, সে আমাকে রান্নাও করতে দিল না। সে আমার হাজবেন্ড বাজার থেকে কি বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না। সে সব কিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো, নিজের মতো রান্না করতো। আমার হাজবেন্ডের ইচ্ছাও রান্না করতো না। সে একটা কি বলবো, সে নিজের স্বার্থ মতো তার যা মন চায় সেটাই রান্নাতো। আমার হাজবেন্ড একটু ভর্তা ভালোবাসতো, একটু পদে পদে রান্না ভালোবাসতো, কয়েক পদের ভর্তা হবে, একটু রান্না ভালো হবে কয়েক পদের। বলতো মা আমি আলু ভর্তা ভালো খাই, সে বলতো আলু খাওয়া ভালো না। সে বেগুন ভর্তা ভালো খেত, সে বেগুন ভর্তাই করতো। আমার হাজবেন্ড বলতো মা দুধ তো গরমই ভাল লাগে। বলতো বাবা দুধ গরম করে তোকে সাথে সাথে খাওয়াবো কেমনে, আমি আগে জাল দিয়ে রাখছি, ঠান্ডা হয়েছে, খা, সমস্যা নাই। তো আবার মানে কি বলবো, মানে আমার হাজবেন্ডের ইচ্ছা মতো, আমার হাজবেন্ডের যদি কখনো ইচ্ছা করতো যে আমি তাকে একটু পোলাও বা মাংস রান্না করে খাওয়াতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা বাসায় মাংস খেতেন না। সে ডিম মাছ খেতেন কিন্তু মাংস খেতেন না। বিয়ের প্রথম মাত্র 1 থেকে 2 বার বাসায় মাংস আনা হয়েছিল। তো আমার শাশুড়ি মা আমরা যখন মাংস খেতাম তাকে কিন্তু আমি ডিম ভুনা করে দিতাম, মাছ রান্না করে দিতাম, আর আমাদের জন্য মাংস রান্না করতাম। তো দেখা যেত কি তাকে এত কিছু রান্না করে দেওয়ার পরে তার মুখ কালো। আমরা 3 জন একসাথে বসে খাইতাম, যখন দেখতাম তার মুখ কালো। তো তার ছেলে একদিন জিজ্ঞাসা করলো যে মা তোমার মুখ কালো কেন, কি হয়েছে? বলে যে তোরা মাংস খাচ্ছিস, মাংস খাওয়া কি ঠিক? তো আমার হাজবেন্ড তখন বুঝতে পারলো যে আচ্ছা আমার মা হয়তো আগে চাইতো, বা আমার মা এখন মাংস খেতে পারে না জন্য মা রাগ করে বা মায়ের লোভ যায়, সে এটা বলতো। তখন থেকে আমার হাজবেন্ড আমাদের বাসায় মাংস আনা বাদ দিয়ে দেয়। এই যে বাসায় যে এতগুলো কাজের মহিলা, এই যে ঢাকার বাসায় 2 জন কাজের মহিলা ছিল, আমরা শান্তিনগর যখন ছিলাম তখন একজন, আর রমনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন। আবার এই বাসায় আছে মানে চিটাগাং যে বাসায় ছিলাম সে বাসায় কাজের লোক ছিল। কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনোদিন, একমাত্র আমার শাশুড়ি মার কারণে। আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না। অথচ আমার বয়স, আমার হাজবেন্ডের বয়স কিন্তু খাবার দাবারের। আমরা ইচ্ছা করলে আমরা বাসায় আমি আমার হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়াবো, বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু পারবো না। শুধু ভালো পারবোই না, মানে সে টোটালি করতেই দিবে না, আমাকে রান্না করতেই দিবে না। কারণ আমার হাজবেন্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে। আমার হাজবেন্ড আমার যতদিন একটু নিরামিষও যদি রান্না করতাম খুব ভালো খেতো আমার হাজবেন্ড আমার রান্না। আমাকে কখনো আমার হাজবেন্ডের রান্না করে খাওয়ানো হলো না, একটু পাত পেরে খাওয়াতে পারলাম না। দেখুন কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা অলওয়েজ আমাদের সাথে বের হবে, অলওয়েজ বের হবে, কখনো স্পেস দেয় নাই আমাদের। সে বাইরে বের হয়ে তার ছেলের হাত ধরে হাঁটতেছে, অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি। আমার হাজবেন্ড, আমার নতুন বিয়ে হয়েছে, আমার হাত ধরার অধিকার নেই। আমি যদি ভুল করেও কখনো হাত ধরে বসতাম তখনই সে রেগে থেকে অস্থির। আমার শাশুড়ি মা হাত ছেড়ে, সে তার ছেলের হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে, নিজের মতো হাঁটতেছে। তার ছেলে বলতেছে মা কি হয়েছে, আমার সাথে আসো, সে আসবে না। পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে, সে আমার হাত আর ধরতো না। একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো, আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল, কখনো দিত না। বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো, বাসায় ঢুকতোও হাত ধরে। তার মায়ের কথা ছাড়া সে একটা জায়গায় যেতে পারবে না। তার মা বলবে সন্ধ্যার মধ্যে বাসায় আসতে হবে, আমি সন্ধ্যার পরে বাসায় থাকবো না। সে যদি বিকেল 4টায়ও বের হয়, ঢাকাতে তো কত জ্যাম, দেখা গেল সে পৌঁছাইছে 6টার সময়, কি বলবো কোথায় পৌঁছাইছে, জগন্নাথ হলে সরস্বতী পূজা একবার 4টায় বের হয়েছে, পৌঁছাতে বেজে গেছে 6:30। তার মা গেটে ঢোকার আগে বলতেছে ব্যাক কর, সন্ধ্যা হয়ে গেছে। এতগুলো টাকা খরচ করে আমরা জগন্নাথ হলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য, দেখতে পারলাম না। তার মার কথাই আমার হাজবেন্ড আবার এক দিদি বলছে যে আপনার শাশুড়ি আপনাকে শুধু প্রতিযোগী ভেবেছে, কখনো পুত্রবধূ ভাবতে পারেনি। তা না হলে আপনি যে কথাগুলো এখনো পর্যন্ত বললেন। আমি বলি আরেকটা কথা বলি, আমার হাজবেন্ড অফিস থেকে যখন আসতো কি হয়, আমার হাজবেন্ড আসতেছে, আমার নতুন বিয়ে হয়েছে, আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে। যে কলিং বেল পেতাম, শব্দ পেতাম, আমি দৌড়ে যেতাম হাজবেন্ডের দরজা খুলতে। আমার শাশুড়িও দৌড়ে আসতো। একদিন দেখলাম কি, মানে আমার রুম থেকে সোজা যেয়ে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেইন গেটে যে দরজা খুলতে হয়, আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলে দরজা খুলে দিল। সেদিনকার পর থেকে আমি আর আমার হাজবেন্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই। আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম। আমি আমার হাজবেন্ডের সামনে একটা গ্লাস বাইরে থেকে আসছে একটা গ্লাস জল ধরলে আমার শাশুড়ি আর একটা গ্লাস জল এনে ধরতো। মানে সে জাস্ট প্রতিযোগিতা করতো যে দেখবো যে আমার ছেলে আমার হাতে জলটা নিচ্ছে না তোর হাতে জলটা নিচ্ছে।
ঠিক এখন আমার হাজবেন্ডের তো মাতৃভক্তি, বা কোনো ছেলে কি চায় যে বউয়ের মা জল ধরে দাঁড়ায় আছে, সে কি পারে বউয়ের হাতে জলটা নিতে? পারে তো না। সে বলতো সুস্মিতা তুমি জল রেখে দাও, আমি পরে খাচ্ছি, মা দাও জল দাও। এটা হচ্ছে আমার হাজবেন্ড। সে এত মাতৃভক্তি, এত ভালোবাসতো। সে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য, তার মায়ের প্লেনে ওঠার স্বপ্ন ছিল, সে তার মাকে প্লেনে উঠাইলো, ঢাকা থেকে চিটাগাং প্লেনে নিল, চিটাগাং থেকে ঘুরিয়ে টুরিয়ে তার মাকে প্লেনে করে ঢাকা এনে পৌঁছালো। আবার তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের। এখনো স্টিল আমার শাশুড়ি মা দুইটা ফোন ইউজ করে, একটা বাটন সেট, একটা অ্যান্ড্রয়েড সেট। তো অ্যান্ড্রয়েড সেটটা আমার শাশুড়ি মা যখনই ইচ্ছা প্রকাশ করলো যে সে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে, আমার হাজবেন্ড বেতন পেলো, আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল, বেতন পেলো সাথে সাথে 15 দিনের মধ্যে তার মা, মানে বেতন পাওয়া যখন তার মা ইচ্ছা পোষণ করছে, তার 15 দিন পরে সে বেতনটা পাইছে। বেতন পাওয়ার সাথে সাথে ওই দিনই বেতন পেয়ে হাতে পেয়ে ওই দিন দুপুরেই সে অফিস শেষে তার মায়ের জন্য ফোনটা নিয়ে আসছে, কিনে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসছে, তার মায়ের হাতে দিচ্ছে। তার মায়ের কথা কি হবে যে বাবা ফোন আনছিস, এটা না। তার মায়ের হাতে ফোন দেওয়ার সাথে সাথে তার মায়ের প্রথম কথা ছিল, তোর বউকে যে ফোনটা দিছিস ওইটা বেশি দামি না আমার ফোনটা বেশি দামি? আপনার ঘটনা শুনছে যারা অলরেডি এখন 2000 লাইভে রয়েছে, যুক্ত রয়েছে আপনার সাথে, আপনাকে সাপোর্ট করে। তার কারণ দেখুন, আমি বারবার বলছি, আজকে সুস্মিতার ঘটনা শুধু একা সুস্মিতা নয়, আমাদের গ্রাম বাংলায় ঘরে এমন এমন হাজার 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 সুস্মিতা আছে যারা তার কথাটা বলতে পারে না, যারা নিজেকে এক্সপ্রেস করতে পারে না। তো সুস্মিতা আর একটা কথা কি, শুধু ভালো ছাত্র হলে, অবশ্যই পলাশবাবু ভালো ছাত্র ছিলেন বলে তিনি বিসিএস ক্যাডার হয়েছেন, কিন্তু শুধুমাত্র ভালো ছাত্র হলে কিন্তু সংসার মেনটেন করা এটা হয় না। মাকে ওয়াইফকে ব্যালেন্স করা, এবং উনি যে কাজটা করতেন, ওর কতটা কষ্ট, একটা বাচ্চা একটা মেয়ে, ওর কতটা কষ্ট মনে জমে রয়েছে, যার কারণে ও নিজেকে গুটিয়ে নিয়েছে আসলে। তার পক্ষে যখন তার ছেলে কত খুশি করে আনছে যে মায়ের আমি একটা স্বপ্ন পূরণ করলাম, একটা অ্যান্ড্রয়েড সেট এনে দিলাম। তার মায়ের মুখে, মানে তার মায়ের হাতে যখন ফোনটা দেওয়ার পরে তার মায়ের মুখ থেকে সে যখন ওই কথাটা শুনলো, তার নিজের ফোন, সে যে ফোনটা ইউজ করতো তার ফোনটা হাতে ছিল, হাত থেকে ফোনটা পড়ে গেল, যে মা এটা কি বললো। বাট তার মাকে আবার সে বুঝতে দেয় না। তার মা বললে যে ফোন পড়ে গেল কেন, বলে যে মা সিলেট কেটে ফোন পড়ে গেছে। সেই আমার হাজবেন্ড আমাকে রাত্রিবেলায় বলতেছে, দেখছো আমার মায়ের মেন্টালিটি, আমি ফোন এনে দিয়েছি, সে জিজ্ঞাসা করতেছে তোমার ফোন দামি বেশি, তোমাকে যেটা কিনে দিয়েছি নাকি তার ফোন দামি বেশি। আমি বললাম তাহলে বোঝো তোমার মা তোমাকে ঠিক কতটা ভালোবাসে, তোমার মা কি আদৌ তোমাকে ভালোবাসে নাকি সে তার স্বার্থকে ভালোবাসে। তুমি যে এই আমি বললাম, উনি সুইসাইড নোটে লিখেছিলেন যে স্বর্ণ আপনার আর বাদ বাকি সবকিছু আপনার মায়ের, সরি আপনার শাশুড়ি। তো এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার, মানে আপনি তো জানতেন না, কারণ সুইসাইড করেছে সে তার ভাবনার জায়গা থেকে, আপনি কি বুঝলেন আপনার জায়গা থেকে আপনি বলবেন। আমার হাজবেন্ড জানতো, তার দুই ভাইকে চিনতো, তার দিদিকে চিনতো, তার মাকে চিনতো, তার পরিবার কি পুরোটাই ওনার টাকা চলতো? আমি এমন শুনেছি, এটা অনেক চলতো, অনেক। আমার বিয়ে অব্দি অনেকটাই। আমার বড় ভাসুর শুনেছি যে আমার হাজবেন্ড যখন ছোট ছিল আমার বড় ভাসুর সংসার টানতো, বাট আমার হাজবেন্ড যখন এস্টাবলিশ হলো তখন থেকে আমার হাজবেন্ডের অনেক কন্ট্রিবিউশন ছিল তার ফ্যামিলিতে। তো এই যে যেমন আমাদের বিয়ে অব্দিও আমার হাজবেন্ড ফ্ল্যাট বাসায় তাদের ভাইকে, তার মাকে রাখতো। আমার বিয়ের পরে তার মাকে যখন নিয়ে আসলো, তার মা বললো যে এখন আর বাসার ভাড়া দেওয়া লাগবে না, আমার তো বাসা আছে। তো তার ভাইরা চলে গেল, আর এক ভাই ফ্ল্যাটে থাকে আর বড় ভাই চলে গেল। তো আমার হাজবেন্ড অনেকটাই কন্ট্রিবিউশন ছিল। আমার মেজো ভাসুরকে সে, মানে আমার মেজো ভাসুর খুব বেশি কিছু করতে পারে না, অথচ সে বিয়ে করছে, তার বিয়ের খরচটাও আমার হাজবেন্ড বলছে যে সে অনেকটা। আপনি অনেকটা দেখুন, এখনো পর্যন্ত উনি কিন্তু যথেষ্ট রেখে রেখে বলছে। দানি হুজুরের কাছে যতটা খবর আছে যে উনি মেইনলি মানে 90% খরচ উনি বহন করতেন। আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু এটা আমাদেরকে অনেকে বলেছেন যে ইভেন আমার শাশুড়ির যে আমার বিয়ের আগে আমার বড় ভাসুরের কাছে থাকতেন, আমার শাশুড়ির ওষুধপত্র থেকে শুরু করে ডক্টর দেখানো থেকে শুরু করে জামা কাপড় যা লাগতো যাবতীয় সবকিছু আমার হাজবেন্ড বহন করতো। আমার হাজবেন্ড আমাকে নিচে বলে গেছে যে এটা আমার মায়ের খরচ, আমি বাদ বাকি সবকিছু আপনার শাশুড়ির। এই বাদ বাকিটা কি? বাদ বাকি সবকিছু সে কন্ট্রিবিউশন করতো সংসারে। আর কিছু তো ধরেন তার বড় ভাই, হ্যাঁ তার বড় ভাই কিছুটা মানে কন্ট্রিবিউশন ছিল। ননদকে বলেন কোঅর্ডিনেট করতে। আমার ননদ আমাকে পছন্দ করে তার ভাইয়ের বউ করছে। তো ননদের উপর আমার হাজবেন্ডের বিশ্বাস ছিল। আমার ননদ হয়তো তার শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে আমার ননদকে সে কোঅর্ডিনেট করতে বলছে। সে তার দিদি তো, একমাত্র দিদি তো,
তার দিদির ছেলের বয়সী সে, মানে আমার ননদের যে মেয়ে আর আমার হাজবেন্ড মাত্র 2 বছরের ছোট বড়। সো দ্যাট তার দিদি তাকে ছোট থেকে ছেলের মতো করে মানুষ করছে। সেজন্য সে তার দিদিকে বলে গেছে কোঅর্ডিনেট করতে, তার দিদির প্রতি আশা রেখে। তো আপনার হাজবেন্ডের মৃত্যুর পরে আপনার ননদ বা আপনার শাশুড়ি শাশুড়দের ওই ভূমিকাটা বলেন, যখন জানতে পারলেন প্রথমে তো আপনাকে ফোন করা হয়েছে, অ্যাজ এ ওয়াইফ আপনার কাছে ফোনটা আসবে, তো হ্যাঁ, তারপরে আমার কাছে আসবে। তারপরে তাদের বাড়িতেও জানানো হয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড জানতো যে তার ভাই তার দিদিরা কখনোই আমাকে, আমার হাজবেন্ডের সম্পত্তি কি একটা কোটি পয়সাও দিবে না। আমার হাজবেন্ড তার ফ্যামিলিকে চিনতো, তো সে কারণে সে উল্লেখ করে দিয়ে গেছে যে যতটুকু স্বর্ণ, মানে স্বর্ণ যেটুকু আছে সেটুকু যেন আমি নিয়ে যাই। আর তার যে জমি আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, বা এই যে সে যে লিখে গেছে যে স্বর্ণবাদে যা কিছু আছে তা সব তার মায়ের। স্বর্ণের কথা উল্লেখ করছে, সে এমনভাবে উল্লেখ করে আমাকে দোষী সাব্যস্ত করে দিয়ে গেছে যে সে অ্যাজ ইফ সে একটা এসপি ছিল। কত সম্মান। দেশবাসী সবাই ভাবতেছে যে সে একটা এসপি, তার মানে তার ভরি ভরি গহনা ছিল। বাট না, যা গহনা ছিল সেটা আমার বিয়ের ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। বিয়ের ভিডিওতে আপনারা চেক করলে পাবেন যে সে একটা প্লেটে যতটুকু স্বর্ণ দিছে ততটুকুই। আর বিয়ের মাত্র 2 বছর হয়েছে, এর মধ্যে সে আর স্বর্ণ কিভাবে বানিয়ে দিবে? আর স্বর্ণের যা উঠতি দাম, আর বিয়েতে একটা ভালো খরচ হয় এরপরে। বিয়ের খরচ শেষ ওই তারাশি গ্রামে জানা মতে তখনকার সব থেকে, মানে এই 50 বছর, গোটা 50 বছরে আমার হাজবেন্ড সব থেকে বেশি বড় করে তার বিয়ের উদযাপন করেছে। যার কারণে সে বিয়ের 2 বছরের মধ্যে আমাকে আর গহনা কিভাবে দিবে সে বানিয়ে? এটা তো আর possible যেটা না। হয় কি, হিন্দুদের জন্য যেটা হয়, যেহেতু মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি পায় না, তো মা বাবা বা ভাইরা যেটা চায়, এবং আমি এই বাড়িতে এসে সবাইকে দেখছি ওরা তাদের বোনকে এত ভালোবাসে। এই মাসিমা, একটু মাসিমাকে দেখি, মাসিমা একজন হিন্দু মানুষ শাঁখা সিঁদুর করে,